ভাবুন তো ৬০ বছরের পুরনো একটা বিশাল রাজনৈতিক সাম্রাজ্য মানে একেবারে এক রাতের মধ্যে ভেঙে পড়ছে আর সেটা ঘটাচ্ছে এমন একটা দল যারা এর আগে কখনো ভোটেই দাঁড়ায়নি। হ্যাঁ, একেবারে অভাবনীয় একটা ব্যাপার। আজকের এই ডিপ ডাইভে আমাদের সামনে বেশ কিছু নিউজ রিপোর্ট আর সাংবিধানিক বিশ্লেষণ আছে। তামিলনাড়ুর ২০২৬ সালের বিধানসভার নির্বাচনের সেই অবিশ্বাস্য প্লট টুইস্টটা নিয়েই আজ আমরা কথা বলবো। যেখানে টিভিকে তামিলগা ভেট্রি কাজাগাম প্রথমবার নেমেই একক বৃহত্তম দল হিসেবে ছক্কা হাঁকিয়েছে। আচ্ছা, চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। পুরো ব্যাপারটাই তো একটা ওই থ্রিলার সিনেমার মতো, তাই না? একদম তাই। সাধারণত নতুন দল এলে কি হয়, কয়েকটা আসন পায়, কিন্তু এখানে টিভিকে একেবারে ১০৮টা আসন পেয়ে গেছে। হ্যাঁ, সবচেয়ে বড় দল এখন, ঠিক। আর ওদিকে দীর্ঘদিনের ক্ষমতাসীন ডিএমকে নেমে এসছে ৫৯-এ, আর এআইএডিএমকে তারা তো মাত্র ৪৭-এ। কিন্তু গল্পটা তো এখানে শেষ হয়নি। না, আসল ড্রামা তো এখান থেকেই শুরু। কারণ ২৩৪ আসনের বিধানসভায় সরকার গড়তে লাগে ১১৮টি আসন। ম্যাজিক ফিগার। হ্যাঁ, টিভিকের কাছে ১০৮টি আসন থাকলেও তারা কিন্তু ওই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। আচ্ছা, আমার একটা খটকা লাগছিল এখানে। যেহেতু তারা সবচেয়ে বড় দল, নিয়ম অনুযায়ী তো তাদেরই আগে সরকার গড়ার ডাক পাওয়ার কথা, তাই না? হ্যাঁ, তাত্ত্বিকভাবে হ্যাঁ, কিন্তু এখানেই ওই সাংবিধানিক জটিলতাটা বুঝতে হবে আমাদের। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র আর্লেকার সোজা জানিয়ে দেন। কি জানালেন তিনি? তিনি বলেন যে ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন ছাড়া তিনি কিছুতেই শপথ পড়াবেন না। ও, লিখিত সমর্থন? হ্যাঁ, এর পেছনে একটা বড় কারণ হলো ওই সুপ্রিম কোর্টের পুরনো নজির, এসআর বোম্মাই মামলা আর কি। আচ্ছা। এই মামলার রায় ভারতের রাজনীতিতে একটা বড় পরিবর্তন এনেছিল। আগে তো গভর্নররা নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতেন। হ্যাঁ, সেটা আমরা অনেক রাজ্যেই দেখেছি আগে। ঠিক, কিন্তু বোম্বাই মামলার পর নিয়ম হলো সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিধানসভার ফ্লোরে, গভর্নরের অফিসে বসে নয়। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তো ফ্লোর টেস্টের সুযোগ দেওয়ার কথা। গভর্নর এত কড়াকড়ি করলেন কেন? কারণ তিনি কোনো রাজনৈতিক শূন্যতা বা ধরুন ওই ঘোড়া কেনাবেচার সুযোগ দিতে চাননি। কেনাবেচা ঠেকাতেই এই পদক্ষেপ। একদম। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে সরকার গঠন হলে তা টিকবে, আর এই কড়া অবস্থানের কারণেই টিভিকের ওপর দ্রুত জোট গঠনের একটা প্রচণ্ড চাপ তৈরি হয়। আর জোট গঠনের সেই সমীকরণটাও কিন্তু বেশ অদ্ভুত। দলের নেতা বিজয় তো ২টি আসনে জিতেছিলেন। হ্যাঁ, তাই নিয়ম অনুযায়ী তাকে একটি ছাড়তে হয়। ফলে তাদের আসল আসন দাঁড়ায় ১০৭। এরপর কংগ্রেসের ৫ জন বিধায়ক সমর্থন দেওয়ায় সংখ্যাটা হলো ১১২। রাইট, কিন্তু তারপরও তারা ৬টি আসন পিছিয়ে। ঠিক। সবচেয়ে অবাক করা বিষয় হলো এরপর যারা এগিয়ে এলো তাদের সাথে তো টিভিকের আদর্শগত আকাশ-পাতাল তফাৎ। এটা অনেকটা ধরুন দুটো চির প্রতিদ্বন্দ্বী স্পোর্টস ক্লাবের এক হয়ে নিজেদের স্টেডিয়াম বাঁচানোর মতো ব্যাপার। চমৎকার একটা উপমা দিয়েছেন। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, এই স্টেডিয়াম বাঁচানোর কাজটা করেছে কিন্তু বামপন্থী দলগুলো, সিপিআই এবং সিপিআইএম। কিন্তু তাদের অর্থনৈতিক নীতির সাথে তো টিভিকের নীতির কোনো মিল নেই। তবু তারা শর্তহীনভাবে 4টি আসনে সমর্থন দেয়। কেন বলুন তো? কেন? কারণ পর্দার পেছনের অঙ্কটা ছিল অন্যরকম। বামপন্থীদের মূল লক্ষ্য ছিল কোনোভাবেই যেন রাজ্যে প্রেসিডেন্ট শাসন জারি না হয়। ও, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে? হ্যাঁ, বা পরোক্ষভাবে অন্য কোনো শক্তির নিয়ন্ত্রণ যাতে প্রতিষ্ঠিত না হয়। নিজেদের আদর্শিক অমিল সরিয়ে রেখে তারা বৃহত্তর স্বার্থে এই কৌশলগত সিদ্ধান্ত নেয়। তার সব মিলিয়ে দাঁড়ালো ১১৬। এরপরও তো সেই ম্যাজিক ফিগার থেকে ২ আসন দূরে। ঠিক বলেছেন। নির্বাচনের ফলাফলের পরের কয়েক ঘণ্টা দলীয় কার্যালয়গুলোতে যে কি চরম অনিশ্চয়তা ছিল তার রিপোর্টগুলো পড়লেই বোঝা যায়। আর সেই অনিশ্চয়তা চূড়ান্ত উল্লাসে পরিণত হয় যখন ভিসিকে তারা তাদের 2টি আসন নিয়ে এই জোটে যোগ দেয়। একদম তাই। আর কংগ্রেস এখানে একটা বড় অনুঘটকের কাজ করেছে। তারা বামপন্থী এবং ভিসিকের সাথে ওই ব্যাক চ্যানেল বা পর্দার আড়ালে আলোচনা চালিয়ে গেছে। দলগুলো নিজেদের ভিন্ন ভিন্ন দাবি দাওয়া কিভাবে মেলাবে সেটা নিয়ে নিশ্চয়ই দফায় দফায় বৈঠক হয়েছে। প্রচুর বৈঠক হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ওই লিখিত সমর্থন জোগাড় করা, যেটা গভর্নরের কাছে পেশ করতে হবে। বাপরে, নির্বাচনের মাঠের লড়াইটা মুহূর্তের মধ্যে কনফারেন্স রুমের স্নায়ুযুদ্ধে পরিণত হয়েছিল। হ্যাঁ, আর সব মিলিয়ে
তামিলনাড়ুর সাধারণ ভোটারদের জন্য এটা একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। গত 6 দশকে তারা তো এমন দৃশ্য দেখেনি। ঠিক, এই ঘটনাক্রম শুধু একটা সরকার গঠন নয়, এটা এই অঞ্চলের সাম্প্রতিক ইতিহাসে একটা বড় টার্নিং পয়েন্ট। অবশ্যই এটা প্রমাণ করে যে সংকটময় মুহূর্তে ভারতীয় রাজনীতিতে জোট গঠনের মেকানিজম কিভাবে কাজ করে। তবে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে সম্পূর্ণ ভিন্ন আদর্শ আর দাবির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই কোয়ালিশন সরকার, এরা কি দীর্ঘমেয়াদে নীতিগত অমিলগুলো সামলে টিকতে পারবে? খুব ভালো একটা পয়েন্ট। নাকি এটি শুধুই ক্ষমতার জন্য, মানে সাময়িক এক আপোষ? এর উত্তর তো সময়ই দেবে। একদমই। এমন আরও অনেক অজানা তথ্য, বিশ্লেষণ এবং আকর্ষণীয় গল্পের জন্য গল্প জ্ঞান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।